ওয়েলকাম ফ্রেন্ডস, প্রভাতদার ম্যাথ পাঠশালায় তোমাকে স্বাগত জানাই। এখন আমরা সমাধান করব আলিপুরদুয়ার হাই স্কুলের 2 দাগের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো। তো দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্নটা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই এসি প্লাস সি স্কোয়ার বাই এবি এর মান কত। তো দেখো, অঙ্কটা আমরা লিখে নিয়েছি। এখানে দেওয়া আছে আমাদের a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তো আমরা জানি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তোমাদের 8 নম্বর অধ্যায় যাদের হয়ে গেছে তারা এই সূত্রটা নিশ্চয়ই পেয়েছো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হয়। 3abc। আর কারোর টেক্সট বই থেকে কোনো অঙ্ক যদি সমস্যা থাকে, কোনো অঙ্ক যদি এখনো না হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই জানিও। আমার চ্যানেলে সমস্ত ভিডিওই আপলোড করা আছে, সেখান থেকে আমি দিয়ে দেবো বা নতুন করে আবার করিয়ে দেবো। তো এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব। এবার দেখো, এইখানে লসাগু হচ্ছে আমাদের এবিসি, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এখানে লসাগু হবে আমাদের এ বি সি। তাহলে এবিসি যদি লসাগু হয়, উপরে দেখো এখানে বিসি আছে, একটা বলে দিই, এখানে বিসি আছে, নিচের থেকে বি আর সি যদি বাদ দিয়ে দাও তাহলে থাকে এই এ দিয়ে উপরেরটাকে গুণ, তো এটা হবে এ কিউব প্লাস পরেরটা একইভাবে হবে বি কিউব প্লাস সি কিউব। কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কিন্তু জানাবে, আমি চেষ্টা করব আরো সহজ করে বলার, আরো ভেঙে বলার। তাহলে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু বললাম, আমরা এই ফর্মুলাটা এখানে বসাবো। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে 3abc, তো আমরা এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এখানে বসালাম 3abc। তো এবিসি এবিসি কেটে যাবে, গিয়ে থাকলো কি শুধু 3। এই কিন্তু হয়ে গেল আমাদের 2 এর 1 দাগের উত্তর। এবার দেখো, আমাদের 2 এর প্রশ্ন আছে x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে x প্লাস ওয়াই এর মান কত। দেখো, আমরা এখানে অঙ্কটা লিখে নিয়েছি যে x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার একটা কথা এখানে তোমরা মনে রাখবে, আমি লিখে দিলাম যে দুটি রাশির বা তার বেশি, দুটো বা তার বেশি রাশিরও যদি হয়, বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রতিটি রাশির মান 0 হবে। দেখো, একটা রাশির বর্গ প্লাস আরেকটা রাশির বর্গ, এখানে দুটো রাশির বর্গের সমষ্টি আছে। এরকম দুটি বলে কথা নয়, মানে আরো বেশি যদি থাকতো তো ওই প্রত্যেকটা রাশির মান কিন্তু 0 হতো। এখানে দুটো আছে বলে আমি দুটোই লিখলাম। তো চলো দেখো, এখানে তাহলে এই যে দুটো রাশি আছে, দুটো রাশি 0 হবে, তার মানে হলো x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এটা একটা, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইজ ইকুয়াল টু 5। আর আরেকটা আছে, দেখো x মাইনাস ওয়াই, আরেকটা রাশি আমাদের আছে x মাইনাস ওয়াই, এটাও ইজ ইকুয়াল টু 0, যেখানে x এর মান আছে কত 5, আর মাইনাস ওয়াই ডান দিকে নিলাম, মাইনাস ওয়াই ডান দিকে নিলে হলো শুধু y। তাহলে আমরা কি পেয়ে গেলাম, দেখো x ইজ ইকুয়াল টু 5, y ইজ ইকুয়াল টু 5। এখন আমাদের যে প্রশ্নে বলা হয়েছে, যে x প্লাস ওয়াই এর মান নির্ণয় করো, x প্লাস ওয়াই। তাহলে এখন আমরা লিখবো, অতএব x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 প্লাস 5, দুটোই 5 আছে, ইজ ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে, 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, অ্যাঙ্গেল সিবিডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা যদি হয় তাহলে অ্যাঙ্গেল বিডিসি এর মান কত হবে। আমরা আগে ছবিটা আঁকি, তারপর বলছি। দেখো, যা যা ছিল আমরা এখানে এঁকে নিয়েছি। এবিসিডি সামান্তরিক এঁকেছি, এই সামান্তরিকের বলা হচ্ছে অ্যাঙ্গেল বিএডি 75 ডিগ্রি। বিএডি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হলো 75 ডিগ্রি। এরপর আছে আমাদের সিবিডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সিবিডি অর্থাৎ এখান থেকে এই কর্ণ আমাদের যুক্ত করতে হবে, কর্ণটা যুক্ত করলাম। এখন সিবিডি এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। আমাদের যেটা বের করতে হবে সেটা হলো অ্যাঙ্গেল বিডিসি, অর্থাৎ এইটা কত আমাদের বের করতে হবে। এখন দেখো, সামান্তরিকের বিপরীত কোণের মান সমান হয়, তাই যেহেতু এখানে বিএডি এই কোণ 75 ডিগ্রি,
তো বিসিডি এই কোণটাও কিন্তু 75 ডিগ্রিই হবে বিসিডি, কারণ সমান্তরিকের বিপরীত কোণ সমান হয়, বিপরীত কোণের মান। তো এটা হলো 75। এইবার একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আমাদের বিসিডি ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি, একটা কোণ 75 ডিগ্রি, তাহলে 3 নম্বর কোণের মান তো আমরা সহজেই বের করে নিতে পারবো। তো আমরা লিখে নিই অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি। বিসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, 75 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু কি হবে, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হয়, তার থেকে এই দুটো কোণ বাদ দিলেই হলো 60 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। তাহলে এটা হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 6 7 13 135 ডিগ্রি। তার মানে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো এই আমাদের তাহলে 2 দাগের অঙ্কটাও হয়ে গেল। এরপর 3 দাগেরটা হয়ে গেল। এরপর 4-এর প্রশ্ন আছে, দেখো কে এর মান কত হলে 15x² মাইনাস kx মাইনাস 14 এর একটি উৎপাদক হবে 3x মাইনাস 2। তো এটা কিন্তু আমাদের 7 নম্বর অধ্যায় থেকে আছে প্রশ্নটা। দেখো খাতায় লিখে নিই, তারপর বলছি। দেখো অঙ্কটা আমরা লিখে নিয়েছি। এখানে fx ইকুয়াল টু হলো 15x² মাইনাস kx মাইনাস 14। এটা হলো একটা বহুপদী সংখ্যামালা যার একটা উৎপাদক হলো 3x মাইনাস 2, তাই 3x মাইনাস 2 ইকুয়াল টু আমরা 0 লিখবো। যারা 7 নম্বর অধ্যায় করেছো অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পারবে সহজে, আর যারা না করেছো বুঝতে সমস্যা হলে আমাকে জানাও, আমি এটা বুঝিয়ে দেবো তোমাদের। তাই এখান থেকে আমরা পেলাম x ইকুয়াল টু 2/3। এই x ইকুয়াল টু যে 2/3 পেলাম, তাহলে এখানে আমাদের যে ভাগশেষ হবে কিন্তু f 2/3, আর যেহেতু এই যে রাশিটা 3x মাইনাস 2 এটা হলো এই মানে বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক, তাই ভাগশেষ হবে 0। এইবার আমরা এখানে মানগুলো সব বসিয়ে দেবো, মানে x এর জায়গাগুলোতে আমরা 2/3 বসাবো। তাহলে প্রথমে আছে 15x² আছে, তো আমরা এখানে লিখব 15x² মানে হলো 2/3 হোল স্কোয়ার মাইনাস, তারপরে আছে দেখো kx আছে, তাহলে kx মানে আমরা লিখব k ইন্টু 2/3, তারপর আছে মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে সমাধান করে আমরা কে এর মান বের করে নেব। তো এটা হলো 15 গুণ 4/9 মাইনাস 2k/3 গুণ করে দিলে হলো 2k/3 ইজ ইকুয়াল টু 14, মাইনাস 14 ডান দিকে নিয়ে গেলাম। এখানে একটু কাটাকুটি হচ্ছে, 3 দিয়ে কাটলো, এটা 3 দিয়ে কাটলে হলো 5, তাহলে হলো 5 4 20/3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14 বা মাইনাস 2k/3 ইজ ইকুয়াল টু, এটা যেমন আছে 14 আর 20/3টা ডান দিকে চলে যাবে। এবার বিয়োগ করে দিলে আমরা এখান থেকে কি পাচ্ছি, মাইনাস 2k/3 ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করলে দেখো নিচে তো 3, উপরে হলো 3 4 2 42, 3 4 2 42 বিয়োগ 20, 42 থেকে 20 বিয়োগ করলে হলো 22, আর k ইজ ইকুয়াল টু, এই যে মাইনাস আছে মাইনাস ডান দিকে দিয়ে দিলাম, এটা হলো 22/3 গুণ 3/2, 3 3 কাটলো, 2 দিয়ে কাটলে 11। তো এখান থেকে আমরা পেলাম k ইজ ইকুয়াল টু -11। এই কিন্তু আমাদের হয়ে গেল 4 দাগের অঙ্কটা। এবার দেখো আমাদের 5-এর দাগে বলা হয়েছে যে k এর কোন মানের জন্য 2x প্লাস ky ইজ ইকুয়াল টু 8 ও 2x মাইনাস ky ইজ ইকুয়াল টু 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না।
তো কোনো সমাধান থাকবে না। এগুলো করতে গেলে দেখো এখানে কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা ব্যবহার করব। কিছু ফর্মুলা আছে ব্যবহার করব। ফর্মুলাগুলো আশা করি দেখতে পাচ্ছ সবাই। দেখো, না দেখতে পেলে একটু জুম করে নাও। এখানে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 এবং এরকম দুটো সমীকরণ যদি থাকে তাহলে দুটো সমীকরণের একটি সমাধান থাকার শর্ত। একটা সমাধান কখন থাকে? যখন দুটো সরলরেখা পরস্পর ছেদি হয় তখন একটা সমাধান থাকে, অর্থাৎ সরলরেখা দুটি মানে একটি বিন্দুতে ছেদ করে, সেক্ষেত্রে তার জন্য শর্ত হলো এটা। আর এইখানে আমাদের বলা হয়েছে যে কোনো সমাধান না থাকার শর্ত। তো সি এর দাগেরটা দেখো আছে কোনো সমাধান না থাকার জন্য যে শর্ত, সেটা হলো a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 হতে হয়, যার সঙ্গে c1/c2টা সমান হবে না। তো এইখানে আমাদের যে সমীকরণটা ছিল সেখানে c1 c2 এই দুটো জায়গাতে দেখো একটা আছে 8, একটা আছে 3, তাহলে এই দুটো কিন্তু সমান নয়। ওই শর্ত এখানে মেনে নিয়েছে। তো আমাদের এখন যে শর্তটা এখানে দেখাতে হবে সেটা হলো যে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2, এইটা দেখালেই হয়ে যাবে। এবার a1a2 b1b2 এগুলো আমি বলছি। দেখো, আমরা সমীকরণ দুটো লিখে নিয়েছি, আর ওই যে সূত্রটা দেখালাম একটু আগে, তো সেখান থেকে আমরা লিখে নিয়েছি যে এই যে সমীকরণ দুটো আছে এদের সমাধান না থাকার শর্ত হলো a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2। এখানে c1 আর c2 এই দুটো জিনিস আলাদা আছে, তো এটা আলাদাই থাকতে হবে। ওর সঙ্গে বলা হয়েছে যে c1/c2 এগুলোর সঙ্গে সমান হবে না। এখন a1/a2 বলতে a1 হলো প্রথম যে সমীকরণ আছে, প্রথম সমীকরণের x এর সহগ হচ্ছে a1 আর দ্বিতীয় সমীকরণের x এর সহগ a2, মানে এখানে 2/2 ইজ ইকুয়াল টু ডান দিকে b1/b2 বলতে b1b2 এগুলো হচ্ছে y, মানে 1 নম্বর সমীকরণে y এর সহগ, আর b2 হলো 2 নম্বর সমীকরণে y এর সহগ। তো এখানে 1 নম্বর সমীকরণে y এর সহগ আছে 5, মানে b1 এর মান 5 আছে, আর b2 আছে, দেখো b2 আছে -k। তো এগুলো বসিয়ে দিলাম। এবার সমাধান করে k এর মান যা পাবো সেটাই হবে আমাদের উত্তর, আর কিছু নয়। এখানে 2 কেটে গেল, তাহলে k ইজ ইকুয়াল টু কি পাবো? যদি কোনাকুনি গুণ করে দিই k ইজ ইকুয়াল টু পেলাম -5। তো এই কিন্তু হয়ে গেল আমাদের এই অঙ্কটার উত্তর। এরপরে 6 দাগের অঙ্ক আছে, দেখো 6টাতে বলা হয়েছে ABCD। 6টা আছে ABCD আয়তক্ষেত্রের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল OAB ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি হলে অ্যাঙ্গেল OBC এর মান কত হবে? তো এখানে আমাদের ছবিটা আঁকতে হবে আগে, নাহলে কিছু বোঝা যাবে না। দেখো, যা ছিল আমরা এখানে লিখে নিয়েছি যে ABCD আয়তক্ষেত্রের অ্যাঙ্গেল OAB ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি। তো OAB মানে এই অ্যাঙ্গেলটা OAB 32 ডিগ্রি। এখান থেকে আমাদের বের করতে হবে যে OBC এর মান কত। OBC এই মানটা কত আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব, দেখো এইখানে অ্যাঙ্গেল ABO এটা কি হবে নিশ্চয়ই বলতে পারবে তোমরা। অ্যাঙ্গেল ABO মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছি। খেয়াল করো, আয়তক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর দুটো কর্ণের দৈর্ঘ্য সমান। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি দুটো কর্ণের দৈর্ঘ্য যেহেতু আয়তক্ষেত্রের সমান হয় আর সমদ্বিখণ্ডিত করে, তো আমরা লিখতে পারি যে OA ইজ ইকুয়াল টু OB। OA ইজ ইকুয়াল টু OB। তার মানে এই যে ত্রিভুজটা হলো আমাদের OAB, এই ত্রিভুজটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো সমান বাহু, একটা হলো OA একটা হলো OB। তাই এই দুটো বাহুর যে বিপরীত দুটো কোণ, সেই কোণ দুটো সমান হবে। তাই এখানে ABO এটা ইজ ইকুয়াল টু 32 ডিগ্রিই হবে। তাহলে এটা হলো 32 ডিগ্রি। এখন যেহেতু এটা আয়তক্ষেত্র তার মানে এখানে অ্যাঙ্গেল ABC নিশ্চয়ই বুঝে গেছো, ABC হচ্ছে 90 ডিগ্রি, মানে আয়তক্ষেত্রের প্রতিটা কোণ সমকোণ। তো ABC এটা 90 ডিগ্রি, তার মধ্যে নিচের এই কোণটা আছে 32, তাহলে উপরেরটা কত হবে? এখান থেকে আমরা লিখে নেব যে অতএব অ্যাঙ্গেল OBC
ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আছে পুরোটা 90 ডিগ্রি, তার থেকে এই 32 বাদ দিলেই হলো -32 ডিগ্রি ইজ ইকুয়াল টু দুটো বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 58 ডিগ্রি 58 ডিগ্রি। তো এটাই হলো আমাদের উত্তর। এরপরে দেখো আমাদের 6-এর যে প্রশ্ন 6 না 7-এর যে প্রশ্নটা আছে, 7-এর প্রশ্নে বলা হয়েছে 1-এর 7 এবং 2-এর 7-এর মধ্যে একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখানে দেখো একটা রাফ কাগজে আমরা দশমিকে নিয়ে আসার চেষ্টা করেছি। তো 1/7 একে যদি আমরা দশমিক ভগ্নাংশে লিখি, দশমিকের পরে দুটো সংখ্যা নিয়েছি আর নেইনি, আমরা এরকমই করব, দুটো নেব, তার বেশি আর দরকার নেই আমাদের নেওয়ার। তো এখানে এসছে আমাদের 0.14 আর 2/7 মানে 2কে 7 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 0.28। এরপর আরো কিছু হতো, তো আমরা সে অবধি আর গেলাম না। তাহলে দেখো 1-এর 7 আর 2-এর 7 বলতে যা যা হলো এটা আমরা লিখে নিলাম। এবার এর মধ্যে আমাদের অমূলদ সংখ্যা লিখতে হবে। তো অমূলদ সংখ্যাটা হবে নিশ্চয়ই বুঝতে পারছো 14 থেকে 28, এর মধ্যে কিছু একটা সংখ্যা দিয়ে আমরা লিখতে শুরু করব। তো লিখলাম 0.14 থেকে 28-এর মধ্যে যে কোনো সংখ্যা 15 দিয়ে লিখতে পারি 15, 14 পরে 15 দিয়ে লিখছি, তাহলে 15। এখানে ছন্দটা দেখো, ছন্দটা এমন আনতে হবে যেন পৌনপুনিক দিয়ে আটকানো না যায়, মানে একই সংখ্যা বারবার না আসে। তো 155 একটা 15 155, 1-এর পরে 5 দিলাম 3টে, এরকম ভাবে এরপর দেবো 1-এর পর 5 দেবো 4টে, মানে এরকম ভাবে বাড়তে থাকবে, যেটা আমরা পৌনপুনিক দিয়ে আটকাতে পারবো না। তার কারণ হলো অমূলদ সংখ্যা। এরকম ভাবে কেন লিখলাম, যে অমূলদ সংখ্যা হলো এমন সংখ্যা যা কোনো একটা অসীম দশমিক ভগ্নাংশ হবে, অসীম হবে মানে ভাগ করে শেষ করা যাবে না, অসীম দশমিক ভগ্নাংশ হবে, আর সেই সঙ্গে যেন অনাবৃত হয়, অনাবৃত অর্থাৎ পৌনপুনিক দিয়ে যেন আটকানো না যায়। তো আমরা এই একটা লিখেছি, আরো অনেক লিখতে পারবো, আমরা প্রচুর লিখতে পারবো, কোটি কোটি লিখতে পারবো এর মধ্যে। দেখো এরপরে আছে 14 আর 28, তো 1428 এর মধ্যে আমরা আরো চাইলে আরো লিখতে পারতাম, 15 দিয়ে লিখেছি, এরপর 16 দিয়ে লিখতে পারতাম, 16, তারপর লিখলাম 116, তারপর লিখলাম 3টে 1 দিয়ে তারপর 6, তারপর 4টে 1 দিয়ে তারপর 6, এরকম ভাবে আমরা লিখতে পারতাম, এটাও চলবে। ঠিক আছে, এরকম ভাবে তোমরা অনেক লিখতে পারবে এর মধ্যে। যাই হোক, 7 দাগ অব্দি অঙ্কগুলো আমাদের শেষ হলো। অঙ্ক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার কথা হবে পরের ভিডিওতে, তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো।